আজকে বন্ধুরা তোমাদের একটি দরিদ্র পরিবারের গল্প শোনাব। বীরগাঁয়ে বাস করত সজল নামে এক ব্যক্তি, তার ছোট পরিবার, একটি পুত্র আর তার স্ত্রী লীলা। তারা ছিল খুব গরিব। সজল গ্রামে জন মজুরি কাজ করে দিন চালাতো। যে গ্রামবাসীর দরকার হতো চাষের কাজে সাহায্যের জন্য, তখন তাকে খবর দেওয়া হতো। আরে পরিমলদা, এসো এসো, মুড়ি খেয়ে যাও। না রে, মেলা কাজ এখন। পলাশদা তোকে যেতে বলল, আজই দেখা করিস। কিন্তু একটা সময়ের পর সজলের কাজকর্ম গ্রামে কম হতে লাগলো এবং সংসারে চালানো তার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠল। সে ভাবল, না, এইভাবে আর চলবে না। বল্টুর ভবিষ্যৎটা আমার মতো নষ্ট করা যাবে না। আমাকে অন্য কিছু করতে হবে। ভাবছি কাল একবার শহরের দিকে যাব। তুমি শহরে যাবে? আমাদের একা থাকতে হবে? আরে আমি তো শুধু দেখতে যাব সেখানে কেমন কাজকর্ম হয়। তুমি আগেই এত ভয় পাচ্ছ কেন? যদি কিছু সুবিধার কাজ মনে হয় আছে, তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? তারপর না হয় তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এখন দাও, খেতে দাও, অনেক রাত হলো। কাল ভোরবেলা বেরোতে হবে। গিন্নি, আসছি। আচ্ছা, এসো, ভালো করে যেও, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। পরের দিন ভোরবেলা সজল বেরোল শহরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে কত কিছু দেখল। কিছু লোকের সাথে কথাও বলল, কিন্তু কোনো সুবিধা করতে পারল না। এইভাবে সন্ধ্যা হয়ে গেল। সে ভাবছে এবার বাড়ি ফিরবে। তখনই হঠাৎ তার চোখে পড়ল একটা মোড়ের মাথায় একটা লোককে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সে একটু ভয়ে ভয়ে গিয়ে দেখল একটি লোক সেখানে ফুচকা বিক্রি করছে, আর সবাই পাতা নিয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সজল ভাবল, কি জিনিস এটা, যার জন্য এত ভিড় লোকটার কাছে? সজল ভাবল, খেয়েই দেখি। একটা ফুচকা নিয়ে সে ভাবল, এ তো পাঁপড়ের মধ্যে আলু আর তেঁতুল গোলা জল দিয়েছে, তাই এত লোক ভিড় করে খাচ্ছে। আজব ব্যাপার। দেখি, বউয়ের ভালো লাগতে পারে, বাড়ির জন্য নিয়ে যাই। তারপর সে 2 ঘন্টা রাস্তা হেঁটে বাড়ি ফিরে আসলো। লীলা, ও লীলা। এত দেরি হলো কেন গো? এত অন্ধকারে তুমি হেঁটে আসলে? আরে বলছি, দেখো তোমার জন্য কি এনেছি। আরে, এটা তো ফুচকা। সেই কবে মামার বাড়ি গিয়ে খেয়েছিলাম। তুমি কিনে আনলে গো? কত বছর পরে ফুচকা খাবো। আগে তুমি আর বল্টু মিলে ওইগুলো খেয়ে দেখো তো কেমন। কি স্বাদ গো। আচ্ছা, তুমি যে কাজের সন্ধানে গেছিলে, কিছু পেলে? না গিন্নি, কিছুই তো ঠিক সুবিধা লাগলো না। কি যে হবে। হঠাৎ লীলার মাথায় বুদ্ধি খেলে গেল। সে বলল, আচ্ছা, আমরা যদি ফুচকা বিক্রি করি তাহলে কেমন হয়? হ্যাঁ, ফুচকা? ফুচকা কিন্তু বানাবে কে? আমি চেষ্টা করব। একবার বানিয়েছিলাম অনেকদিন আগে। এখন দেখি চেষ্টা করে পারি কিনা। তাই যখন বলছো, ঠিক আছে, দেখি তাহলে একবার চেষ্টা করে। তুমি একটা কাজ করো, কাল আরও একবার যাও, গিয়ে দেখে এসো কোথাও বসার জায়গা আছে কিনা। দেখি কি হয়। গিন্নি, আসছি। সজল পরের দিন আবার শহরের উদ্দেশ্যে বেরোল। পথে গ্রামের একজন জিজ্ঞেস করল, সজল কোথায় চললে এত সকালে?
হরিহরদা, আমি একটু গণেশপুর শহরের দিকে যাচ্ছি, একটু জায়গা দেখতে। গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাস করবে নাকি? আসো আসো, দুদণ্ড বসে যাও। না না দাদা, কাজের অবস্থা খুব মন্দ, তাই ভাবছি যদি একটা ব্যবসার জায়গা পাওয়া যায় ছোটখাটো, এই আর কি। তা কি ব্যবসা করবে? সবজি না অন্য কিছু? কিছু ভেবেছ? কেউ কি চেনা আছে ওখানে তোমার? না হরিহরদা, কেউ চেনা নেই, তবে দেখি ফুচকার ব্যবসা করব ভাবছি, যদি কেউ একটু জায়গা দেয় বসতে। ফুচকা? তা সব কি তৈরি ব্যবসার জন্য? মানে কিভাবে কি করবে? কিছুই তৈরি হয়নি দাদা, আমি শুধু একটা চেষ্টা করতে যাচ্ছি মাত্র, তাই এইভাবে হেসে আমার মনের শক্তিটা দুর্বল করে দেবেন না। আরে না না সজল, তুমি ভুল ভাবছো। তুমি একটা কাজ করো, আমি একটা দোকানের নাম ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে যাও, দেখো আমার নাম বলো আর এই চিঠিটা তাকে দিও। সজল তো খুব খুশি, সে অনেক ধন্যবাদ জানিয়ে চলে গেল। দাদা, এই ঠিকানাটা বলুন তো কোথায়? দেখি ওই পাড়ের দোকানটা হতে পারে। মনে হয় ওটা। এই দোকানের কর্তামশাই কি আপনি? হ্যাঁ বলুন, কি দরকার? আগে আমি বীরগা থেকে আসছি, হরিহর নস্কর এই চিঠিখানা আপনাকে দিয়ে পাঠালো। আমি একটা জায়গা খুঁজছি, ছোট একটা ব্যবসা করব তাই। আরে হরিহর আমার ছোটবেলার বন্ধু সে। আচ্ছা আসো, ভেতরে চলো, বসে কথা হবে। এই বলে সজলকে নিয়ে তিনি ভেতরে ঘরে নিয়ে গেল। সব ঠিক করে সজল হাসি মুখে বেরিয়ে আসলো এবং বাড়ির জন্য রওনা দিল। আর হ্যাঁ, যেতে পথে সে হরিহরের বাড়িতে ঘুরে তাকে আবার ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসলো। আরে ও গিন্নি, কোথায় গো? এই বল্টু, মা কোথায়? গিন্নিগি সব বলল, তারা দুজনেই খুব খুশি হলো। আচ্ছা, তুমি আসার সময় হরিহরদাকে ধন্যবাদ জানিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, সেই কথাই কি দেরি করা যায়, একেবারে হরিহরদাকে খবরটা দিয়েই আসলাম। কিন্তু গিন্নি, তুমি ফুচকা বানাতে পারবে তো? সব তো ঠিক করে আসলাম, কিন্তু তুমি কিছু চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। এগুলো সব তারই ঠিক করা গো, তাছাড়া এমন সুযোগ হঠাৎ কে দেয় বলো? হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ, দেখা যাক কি হয়। এইভাবে তারা সাহস ও ভরসার সাথে শহরে নতুন ব্যবসার উদ্যোগ নিল। সকাল থেকে লীলা খুব ব্যস্ত ফুচকা বানাতে। সে এখন নতুন, অনেক সময় লাগছে তার এই সব করতে। সজল ঠিক করেছে দুপুরেই বেরিয়ে পড়বে গণেশপুর ফুচকা বিক্রির উদ্দেশ্যে। গিন্নি, তুমি ধীরে ধীরে সব কাজ করো, বুঝলে? আজ না হয় কালকে যাব, কিন্তু তুমি আবার বেশি বেশি কাজ করতে গিয়ে শরীর টরীর খারাপ করে বসো না, বুঝলে? আমি একটু নিশি কাকার বাড়ি থেকে আসছি, কেন ডাকলো শুনে আসি। ও, তুমি নিশি কাকার বাড়ি যাচ্ছ? ঠিক আছে, আসার সময় তাহলে এক বস্তা আলু নিয়ে এসো। এই বল্টু, মাকে বিরক্ত করিস না, আমি এক্ষুনি আসছি। লীলা ধীরে ধীরে সবকিছু তৈরি করে সজলকে বুঝিয়ে দিল। ও গিন্নি, এই নাও এই বস্তা আলু। টাকা পয়সার হিসাব ঠিক করে নেবে, আর একটু ঝাল ঝাল করে আলু মাখাবে, তাহলে মানুষ বেশি পছন্দ করবে। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। ঠিক আছে, যেমনটা বলেছি তেমনটাই করো। তারপর সজল বেরিয়ে পড়ল। এখন অনেক পথ তাকে যেতে হবে। প্রথম দিন তার একটু অসুবিধাই হলো, মোটামুটি বিক্রি হলো। ও দাদা, একটু ঝাল আমাকে করে 20 মাখবেন? টাকার প্যাক করে দাদা, দিন, একটু নিয়ে নুন যাব। একটু লেবু বাবা রে দেবেন? বাবা, এর মতো ঝাল খায়। ফিরতে রাত হলো। লীলা, ও লীলা। কি গো, আজ ফিরতে খুব রাত হলো? আর দেরি হয়ে গেল,
গাড়িটা ওখানে তালা দিয়ে রাখলাম। ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, ওই তেলটা? একরকম ঝাল দাও নুন দাও করে পাগল করে দিল। তার পরদিনও একইভাবে সে বেরিয়ে পড়ল দুপুরে। আজকে তার বেশ ভিড় হলো দোকানে। সে যেখানে বসতো পাশে একটি চায়ের দোকান আছে, সেখানে বিকেলে বেশ ভালোই আড্ডা বসত, বয়স্ক মাঝবয়সী সকলের। তাদের মধ্যে একটা ছেলে কিছুদিন সজলকে নজরে রাখছিল। নকুল কাকা, এই লোকটা তো ভালোই ব্যবসা করছে, তাই না? শুধু আমাদের কোপালি খারাপ। দেখি এরকম কিছু একটা আমাকেও শুরু করতে হবে। সবারই ব্যবসার অধিকার আছে, তুইও কিছু কর। আমাদের এলাকায় অন্য জায়গার লোক এসে টাকা পিটিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের দ্বারা কি কিছুই হবে না? কি গো, ঠিকঠাক চলছে তো? লোকজন পছন্দ করছে তো তোমার ফুচকা? পরের দিন সজল সময় মতো দোকান দেয়। কিছুক্ষণ পর দু একজন ফুচকা খেতে আসে। ও বলে, দাদা, আপনার কাছে ফোনপে হবে? না দাদা, নেই। ভাবলাম ফুচকা বাড়ি নিয়ে যাব। আপনি নিয়ে যান, টাকা কালকে দিয়ে দেবেন। না, আজ আর হলো না, ক্যাশ নেই আমার কাছে। কিন্তু আচ্ছা দিন তাহলে 50 টাকার ফুচকা। আগামীকাল বসবেন তো? ঠিক দিয়ে দেব। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। আবার কিছুক্ষণ পরে একজন আসলেন, তারও সেই একই কথা। সজল তো বুঝতে পারছে না ব্যাপারটা কি। এই ফোন পেটা আবার কি? টিভি কখনো দেখেনি সে, ফোন তো দূরের কথা। গ্রামের মাটির ঘরে থেকে মাঠে ঘাটে ঘুরে দিন চলেছে এতদিন, কিন্তু এখন একটা ব্যবসা শুরু করেছে ঠিকই, তবে এখনও সে শহরের জাঁকজমক বুঝে উঠতে পারেনি। এই সব কিছুই বেশ ফলো করছিল সেই চা দোকানে বসে থাকা ছোকরাটি, এবং মনে মনে ফোন দিয়ে আঁটল কিছু একটা। দাদা, চা বানাচ্ছেন? হ্যাঁ, চা খাবেন? না, আমি চা খাই না। বলছি, একটা কথা জিজ্ঞাসা করব, এই ফোন পেটা কি আপনি জানেন? ও আচ্ছা আচ্ছা, ফোনপে হলো অনলাইন টাকা দেবে আপনাকে, টাকাটা ব্যাংকে ঢুকবে আপনার। পরের দিন ঠিক সজলের দোকানের পাশে আরও একটা ফুচকার দোকান গজালো, গগনের ফুচকা। নকুল কাকা, দোকানটা দিয়েই দিলাম বুঝলে। কাল রকিদার সাথে কথা বলে জায়গাটা ঠিক করে নিলাম। বাহ, সে ভালোই করলি কিন্তু। আমাকে 20 টাকার প্যাক করে দিন, নিয়ে যাব। ও দাদা, একটু ঝাল করে এর মাখবেন। মতো ঝাল খায়। সজল দাঁড়িয়ে সব দেখছিল ব্যাপারটা। কিছুক্ষণ পর একজন আসলো, ফোনপে না পেয়ে সে চলে যেতে গেল। তখনই গগন ডাক দিল, আসুন দাদা, আমার কাছে ফোন পে আছে। গ্রামের লোক দিয়ে কি আর ব্যবসা হয়? যত সব গাইয়া। সুদর্শন গগনের দোকানে বেশিরভাগ মানুষ যেতে শুরু করল। একটি মেয়ে নাম রিয়া, সে গগনকে চিনত। সেও ফোন পেতে কিছুদিন ফুচকা খেয়ে গেল। তারপর বন্ধুবান্ধব নিয়ে কতদিন বাকিতে ফুচকা খেয়ে গেল। গগন আর লজ্জায় কিছু বলতে পারে না মেয়েটিকে। এইভাবে সজলের দোকানের ভিড় কমতে লাগল। কে সজলের ফুচকা টুকটাক বিক্রি হতো, কারণ তার কথা ও ব্যবহার গগনের তুলনায় অনেক ভালো ছিল। তাই কিছু কাস্টমার তারও বাঁধা ছিল, সে অল্পেতেই সন্তুষ্ট। কিন্তু সজলের এইটুকু উন্নতিতে গগনের হিংসা বাড়তে থাকে। উফ, কত রাত হয়ে গেল। এই নতুন ব্যাপারটা গিন্নিকে বলা যাবে না। কেন যে ছেলেটা আমার সাথে এমন করছে জানি না, চিনি না তবুও। ও, এরকম চলতে থাকলে তো খুব অসুবিধা গো। তুমি একটা কাজ করো না, তুমি হরি কাকার সঙ্গে গিয়ে একবার দেখা করো না। হরিহরদা, ও হরিহরদা, বাড়ি আছো নাকি? আরে সজল, আসো আসো, কেমন চলছে ব্যবসা তোমার? ওই মোটামুটি। আরে কিছু খরিদ্দার আসছে, বলছে ফোন পে করবে। আমি তো বুঝতে পারছি না কি কতজন ফিরে যাচ্ছে। আরে এটার জন্য তোমাকে ব্যাংকের লোকের সাথে কথা বলতে হবে। এখন তার কাছে কাস্টমার কম, তাগাদার লোক বেশি আসতে শুরু করলো। কি রে গগন, তুই বাড়ি থেকে টাকা নিয়ে এলি, এখন আর দেখা নেই তোর? টাকা কবে দিবি? আমি বারবার বলবো না। 2 দিন হলো না টাকা নিয়েছি, চাইতে এসেছে। মনে ধৈর্য নেই যেন। আমি কি পালিয়ে যাব? দাও একটা চা দাও, খাই।
ধার তাড়াতাড়ি শোধ করাই ভালো। বস, দিচ্ছি। এবং সে কাস্টমারদের বাকি দিয়ে ফোনপে সুবিধা দিয়ে ব্যবসা আর উন্নতি করার চেষ্টা করতে লাগলো প্রাণপণে। একসময় সে হিসেব করে দেখল যে তার কাছে ব্যবসার কোনো লাভের টাকা নেই। যাদের বাকি দিয়েছিল কেউ দিয়েছে, কেউ দেয়নি, কিন্তু গগন সেগুলো খোঁজ না নিয়ে শুধু সজলের সাথে রেষারেষিতে ব্যস্ত ছিল। কতজনের ফোনপে ফেল করেছে তারাও কিছু জানায়নি। এমনি করে তার ব্যবসা বন্ধ করতে সে বাধ্য হলো এবং সজলের দোকানের আবার আগের মতো চলতে শুরু করলো। নকুলদা, চা বানাচ্ছ? হ্যাঁ, আজকে একটু চা খাবে নাকি? যদিও চা খাই না, তবে দাও, আজকে একটু খেয়েই দেখি কেমন। হিংসা কখনোই উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। জানো, ব্যাংকের বইটা খুলেই নিলাম, আর চিন্তা নেই। ভালোই করেছো।